আমরা এখন এসে পৌঁছেছি অভিজিৎ পালের কাছে। অভিজিৎ পাল আপনারা চেনেন, শিলচর জেলা কংগ্রেসের তিনি সভাপতি ছিলেন। দীর্ঘদিন থেকে কংগ্রেস রাজনীতির সঙ্গে জড়িত একজন তুখোড় যুবনেতা হিসেবে তিনি শহরে পরিচিত। এবং এবার যে বিষয়টা আমি তার কাছে আনতে চাইব সেটা হলো, এবার তিনি শিলচর বিধানসভা আসনে কংগ্রেসের টিকিটের অন্যতম দাবিদার। আপনারা জানেন যে ডিলিমিটেশনের পর শিলচর বিধানসভা আসনের জনবিন্যাসে অনেক পরিবর্তন ঘটেছে এবং এখানে এই জনবিন্যাসের পরিবর্তন ঘটার পর এবং একটা প্রতিষ্ঠান বিরোধী যে একটা হাওয়া রয়েছে, সমস্ত কিছুর উপর নির্ভর করে অভিজিৎ পাল এবার একজন শক্তিশালী প্রত্যাশী হিসাবে আবির্ভূত হচ্ছেন কংগ্রেস রাজনীতিতে। তো আমরা প্রথমেই তার কাছে জানতে চাইব যে শিলচরের মতো একটি জায়গা যেখানে দীর্ঘদিন থেকে বিজেপির একটা শক্ত ঘাঁটি, এরকম একটা জায়গায় আপনি কংগ্রেসের হয়ে টিকিটের চেষ্টা করছেন, এটা কি আপনার জন্য একটু অযথা পরিশ্রম হয়ে যাবে না? নমস্কার। আমি প্রথমে আজকে মকর সংক্রান্তি উপলক্ষে সমগ্র শিলচর তথা ভারতবাসীকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা অভিনন্দন। ব্যাপার হয়েছে স্বয়ংদা, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে শিলচরে বিজেপির একটা ঘাঁটি, আমি মনে করি না যে শিলচরের মানুষ রাজনৈতিকভাবে সচেতন। শিলচরের মানুষ যে কোনো রাজনৈতিক দলের কাছে যে ওনাদের ভোট বিক্রি করে দিয়েছেন সারা জীবনের জন্য, বা শিলচরের মানুষ যে কোনো রাজনৈতিক দলের যে ইয়েতে পাট্টাতে বসবাস করেন সেই ধরনের কিছু না। মানুষ যে সারা জীবন যে কোনো রাজনৈতিক দলের হয়ে থাকবে এটা না। শিলচরের মানুষ রাজনৈতিকভাবে খুব সচেতন। শিলচরের মানুষ ব্যক্তি দেখে ভোট দেন, দলের আদর্শ দেখে ভোট দেন, বিভিন্ন ক্ষেত্রে ওনারা বিবেচনা করে ভোট দেন। তার মানে এটা নয় যে শিলচরে সারা জীবন, তাহলে শিলচরে বিতিকা দেব এমএলএ হয়েছিলেন, সুস্মিতা দেব বিধায়ক হয়েছিলেন, সে শিলচরে বানিয়েছিলেন। এরকম কিছু নয় যে শিলচর বিজেপির ঘাঁটি বলতে কিছু নেই। মানুষ পরিবর্তন চেয়েছিলেন, পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের ফলটাও মানুষ দেখেছেন। আগামী দিনে হয়তো আবার পরিবর্তন করবেন মানুষ। আচ্ছা, এই যে আপনি যে কথাগুলো বললেন, যে পরিবর্তনের কথা বললেন, তো আমরা যে আজকে শিলচর আসনটি 2011 সালে শিলচর আসনে শেষবারের মতো কংগ্রেস জয়লাভ করেছিল, সুস্মিতা দেব বিধায়ক হয়েছিলেন। তারপর 14 সালের উপনির্বাচনে কংগ্রেস হেরেছিল, বিথিকা দেব হেরেছিলেন। তারপর 2016 সালে কংগ্রেস হেরেছে, 2021 সালে কংগ্রেস হেরেছে। লাগাতার হারের একটা হ্যাট্রিক হয়েছে কংগ্রেসের। তো এরকম আসলে আপনি কি ভাবছেন যে কংগ্রেস শিলচরে ঘুরে দাঁড়াতে পারবে? 100% ঘুরে দাঁড়াতে পারবে। যখন শিলচরে কংগ্রেসের কংগ্রেস ভারতবর্ষে যখন কংগ্রেস ছিল, তখন শিলচর থেকে বিধায়ক হয়েছিলেন বিমলাংশু রায়, শ্রদ্ধেয় বিমলাংশু রায়। তো তখনও কিন্তু শিলচরের মানুষ কিন্তু স্রোতের অপোজিটে গিয়ে ভোট দিয়েছিল বিমলাংশু রায়কে। আমরা দেখেছি 91-এ এখান থেকে সমরেন্দ্রনাথ সেন বিধায়ক হয়েছেন, 96-এ এখানে বিমলাংশু রায় বিধায়ক হয়েছেন, 2001-এ এখানে বিমলাংশু রায় বিধায়ক হয়েছেন, আবার 2006-এ এখানে বিতিকা দেব বিধায়ক হয়েছেন। তখন হ্যাট্রিক হয়েছিল, বিজেপি 15 বছর এক লাগাল এখানে বিধায়ক ছিলেন। তো ব্যাপারটা হচ্ছে শিলচরের মানুষ, আমি দেখেছি ভারতবর্ষে যে রাজনীতিটা স্রোত থাকে, একটা যে পট পরিবর্তনে একটা থাকে, কিন্তু শিলচরের মানুষ কিন্তু অনেক জায়গাতে সেই জায়গায় ওনাদের চিন্তাধারাটা কিন্তু একটু ডিফারেন্ট। সমগ্র ভারতবর্ষ যেমন 2014-তে আমরা দেখেছি নরেন্দ্র মোদীর হাওয়া, তখন কিন্তু কাছাড় জেলাতে কিন্তু সাংসদ হয়েছিলেন সুস্মিতা দেব। তো মানুষ কিন্তু শিলচরের মানুষ কিন্তু নিজেদের যাচাই করার ক্ষমতাটুকু আছে। শিলচরের মানুষ যাচাই করে কিন্তু মানুষের প্রতিনিধি নির্বাচিত করেন। আমি আশাবাদী যে শিলচরের মানুষ সবসময় পরিবর্তনমুখী এবং মানুষ একজন শিলচর কে সেটা প্রতিনিধিত্ব করতে পারবে সেই চিন্তা তো করেই আগামী দিনে ভোট দেবেন। আচ্ছা, শিলচর যে বিধানসভা এলাকা, এই বিধানসভা এলাকায় যে বর্তমান আপনি যখন এই এখানে টিকিট প্রত্যাশী যখন, তাহলে শিলচর বিধানসভা এলাকায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী, তার পারফরমেন্সটা কিরকম আপনি ভাবছেন? বা দেখুন, বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিধায়ক হিসেবে আমি বলছি যে উনি গত 5 বছরে শিলচর শহরে কি উন্নয়ন করেছেন, শিলচর শহরে ওনার নির্বাচনী প্রতিশ্রুতি কি ছিল, ওনাদের দলের প্রতিশ্রুতি কি ছিল, তা শিলচরের মানুষ প্রত্যেক সেই ব্যাপারে ওয়াকিবহাল। কারণ দীপায়ন চক্রবর্তী বিধায়ক হিসাবে 100% ব্যর্থ। সেটা আমার কথা নয়। আপনি যদি আজকের দিনে মানুষ ভুলেনি যে 4 বছর হয়েছে শিলচরে একটা মহা হয়েছিল, বন্যা হয়েছিল, যে বন্যাটা আমরা হয়তো অতীতে এই ধরনের বন্যা আমরা দেখিনি, যে শিলচর শহরের মানুষ
এক বোতল জলের জন্য হাহাকার করেছিলেন। অনেক কোটিপতি যাদের হয়তো জলের প্ল্যান্ট খোলার মতো ক্ষমতা ছিল, কিন্তু সেই সময়টাতে বিভিন্ন অসুবিধার কারণে ঘর থেকে মানুষ বের হতে পারছিল না, তখন এক বোতল জলের জন্য মানুষ হাহাকার করেছিল। তখন দীপায়ন চক্রবর্তী সাধারণ জনসাধারণের সঙ্গে কি ব্যবহার করেছিলেন সেটাও শিলচরবাসী আজকের দিনও ভুলেনি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওনার যে প্রতিশ্রুতি। আজকে আপনি রাঙ্গির খাল দেখুন, আজকে বর্তমানে এই 5 বছরে শিলচর শহরে উন্নয়নের নামে যেভাবে ডঙ্কা বাজানো হয়েছে, শিলচর শহরে ক্যাবিনেট মিটিং হয়েছে, যেটা আমরা তার আগে কোনোদিন দেখিনি। কংগ্রেস আমলেও কোনোদিন ক্যাবিনেট মিটিং শিলচরে হয়নি, কিন্তু আমরা ক্যাবিনেট মিটিং যখন হয়েছে শিলচরের মানুষ হিসেবে, আমরা একটা শিলচরের নাগরিক হিসেবে আমরা খুশি হয়েছিলাম যে শিলচরে যখন ক্যাবিনেট মিটিং হচ্ছে নিশ্চয়ই শিলচরে বিরাট একটা উন্নয়ন হবে। 2022 ইংরাজি নভেম্বর মাসে শিলচরে ইয়ে হয়েছিল, 23 ইংরাজিতে নভেম্বর মাসে 22 নভেম্বর সম্ভবত ক্যাবিনেট মিটিং হয়েছিল। সেই ক্যাবিনেট মিটিং আমরা দেখেছিলাম যে শিলচর থেকে জেল এখান থেকে সরিয়ে নিয়ে লক্ষ্মীপুরে নেওয়া হবে, শিলচরে একটা জু হবে, মিউজিয়াম হবে। সেই 2022 ইংরাজিতে এখানে রাঙ্গের খালের গার্ডওয়ালের কাজের শিলান্যাস করা হয়েছিল, মুখ্যমন্ত্রী সেখানে শিলান্যাস ছিল। আজকে 5 বছর অতিক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত 1/2% কাজ সম্পন্ন হয়নি। আজকে রাস্তাঘাট দেখবেন আপনি যে প্রত্যেকটা রাস্তাঘাট ড্রেনের নামে রাস্তাঘাট পুরা হয়েছে। প্রত্যেকটা ড্রেনের আজকে যদি একটা ছোট 50,000 টাকার যদি একটা পৌরসভার যে মানে ছোট ছোট গলির যে ড্রেন দেখবেন সেটাও সমাপ্ত হয়নি গত 5 বছর। প্রত্যেকটা জায়গাতে কিছু সংখ্যক ঠিকাদারের জন্য উনার উনার মানে ডান হাত বা বাম হাত কিছু ঠিকাদার আছে, 1-2 জন ঠিকাদার, সেই ঠিকাদারকে কিভাবে উনাদের কিভাবে উন্নয়ন করা যায়, উনাদের পার্সোনাল কিভাবে মানে ফাইন্যান্সিয়ালি সাউন্ড করা যায়, সেটাই হচ্ছে উনার উদ্দেশ্য। যে কারণে শিলচর শহরে একটা ড্রেনের কাজও সম্পন্ন হয়নি, একটা রাস্তার কাজ সম্পন্ন হয়নি, একটা গার্ডওয়ালের কাজ সম্পন্ন হয়নি। উনি কাজ উন্নয়নের আগে চিন্তা করেন যে উনার কোন আশেপাশে কোন লেজুর ভিত্তিক কাকে ঠিকাদারি দেবেন, সেটাই দেখো উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্য কারণে আজকে যেভাবে কাজের উন্নয়নের নামে দুর্নীতি হচ্ছে, শিলচরের মানুষ যেভাবে ভুক্তভোগী। আপনি যদি 1 বছর আগে অম্বিকাপট্টিতে দেখেন, অম্বিকাপট্টিতে ড্রেনের কাজ চলাকালীন একটা মানুষ ঘরের মধ্যে মৃত্যু হয়েছে, অ্যাম্বুলেন্স পর্যন্ত ঘরে ঢুকানোর মতো কোনো ক্ষমতা নেই, ড্রেনের জন্য ওনাদের ঘর থেকে বেরোয়ার মতো ক্ষমতা নেই। আমাকে ওনারা ফোন করেছেন, চৌরঙ্গির পাশেই ওনাদের বাড়ি। কিন্তু আজকে এই মানুষ তারপরেও এই ভুক্তভোগী হয়ে মানুষ সহ্য করেছিলেন যে আমরা আগামী দিনে হয়তো একটা ভালো মাস্টার ড্রেনেজ পাবো। কিন্তু ড্রেনের আজকে পর্যন্ত লাভটা কি হয়েছে? গত বছর যদি আপনারা দেখেন বর্ষার সময় যেসব অঞ্চলে আগে সামান্য বৃষ্টিপাতের ফলে জল হতো না, আমরা জানতাম সাধারণত বিলপাড়ে সামান্য বৃষ্টিপাত হলে জল হয়, বা আশ্রম রোডে কিছুটা ল ল্যান্ডে সামান্য বৃষ্টিপাতে জল হয়। আমরা গত বছর দেখেছি শহরের যেসব অঞ্চলে জীবনে ওনারা বৃষ্টির জলে, যেটা কৃত্রিম বন্যা বলে, সেটা কোনোদিন দেখেননি, ওনারা গত বছর কিন্তু জলে ভুক্তভোগী হয়েছেন। আজকে শিলচর শহরে মানুষ যারা নিচতলায় বসবাস করেন, প্রত্যেকের কিন্তু প্রত্যেক বছর এইভাবে মানে আনপ্ল্যান্ড ওয়েতে ড্রেনের কাজ শুরু করাতে, ঠিকাদারের জন্য কাজ করাতে আজকে কি হয়েছে, প্রত্যেকটা জায়গাতে দেখা যায় যে ওই মানুষের নিচতলা থাকে, ওনাদের ঘরের মধ্যে আসবাবপত্র নষ্ট হয়, ওনারা আজকে প্রত্যেক বছর ঘরে রিপেয়ারিং করাতে হয়, অনেক গিয়ে নিজের বাড়িঘর ছেড়ে ঘর ভাড়া নিয়েছেন দোতলাতে। আজকে এই অবস্থা শিলচরে। আজকে সুনাই রোডে যদি আপনারা দেখেন, সুনাই রোডে NHIDSL এর এই আনপ্ল্যান্ড ওয়েতে রাস্তাটা উঁচু করার জন্য, এটা বাঁধের মতো দেওয়ার জন্য প্রায় নিউ শিলচর এলাকাতে 50,000 ফ্যামিলি, এবং সুনাই রোড একটা কমার্শিয়াল এরিয়া, সেই কমার্শিয়াল এরিয়াতে আপনারা দেখবেন যে প্রত্যেকটা ব্যবসায়ীরা 6 মাস দোকানপাট বন্ধ রাখতে হয়েছে। লক্ষ লক্ষ টাকার মানুষের জিনিসপত্র নষ্ট হয়েছে গত বর্ষাতে, মানুষ ব্যবসা করতে পারেননি, মানুষের জিনিসপত্র নষ্ট হয়েছে, সেটা আনপ্ল্যান্ড ওয়েতে রাস্তার কাজ করার জন্য। এন্টার এই রাস্তার জন্য আপনি দেখেন যদি একবার নাগাটিলা থেকে শুরু করে লিংক রোড, শরৎপল্লী, গত বছর শরৎপল্লী সামান্য বৃষ্টির জলে মানুষ নৌকা নিয়ে চলাচল করতে হয়েছে, অনেক অসুস্থ রুগীকে ঘর থেকে বের করা যাচ্ছে না, অনেক বাচ্চারা স্কুলে যাওয়ার মতো ক্ষমতা নেই। এই হচ্ছে শিলচর শহরের উন্নয়ন। মানুষ কিন্তু এই যে দীপায়ন চক্রবর্তী যে উন্নয়ন, সেটা কিন্তু মানুষ 26-এর নির্বাচনে সেটার মুখ্য জবাব দেবেন। আপনি বিধায়ক সম্বন্ধে আপনি যে অ্যানালাইসিস করলেন, তাতে আমরা বুঝলাম যে দীপায়ন চক্রবর্তী আপনার কথা মতো বিধান চক্রবর্তী ব্যর্থ, এবং আপনি কিছু উদাহরণও তুলে দিয়েছেন। কিন্তু এখন একটা, এবার যে বিজেপির টিকিটের যে দাবিদাররা আসছে, এর মধ্যে দেখলাম অনেকেই আছেন, এর মধ্যে একটা উল্লেখযোগ্য নাম বলতেই হবে আপনাকে, সেটা হলো অভ্রজিৎ চক্রবর্তী, ঝলক চক্রবর্তী। তো আরো আছেন অনেকে, রাজদীপ রায় আছেন, তারপর দীপায়ন চক্রবর্তী নামটা আবার আসতে পারে এরকম একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, বিবেক পোদ্দার আছে। তো এই ধরনের নামগুলো আমরা শুনছি।
তো এই নামগুলোর মধ্যে আম, আপনি এগুলো নামগুলো নিয়ে আপনি কি ভাবছেন, বা এগুলো বা ধরুন এরা প্রার্থী হলে কি আপনার অসুবিধা হবে? দেখুন, প্রার্থী কে হবে সেটা বিজেপির হাইকমান্ড মানে ঠিক করবে। সেটা নিয়ে আমার কোনো ব্যক্তিগত মতামত নেই, কিন্তু যারা আগে নির্বাচিত প্রতিনিধি ছিলেন, ডক্টর রাজদীপ রায় উনি সাংসদ ছিলেন, দীপায়ন চক্রবর্তী বর্তমানে বিধায়ক, অগ্রজিৎ চক্রবর্তী উনি কমিশনার ছিলেন। তো যারা একবার জনপ্রতিনিধি হয়ে গেছেন তাদের সম্বন্ধে জনগণের জানা আছে আগামী, হ্যাঁ। কারণ রাজদীপ রায় উনি আমরা দেখেছি 5 বছর যখন সাংসদ ছিলেন, উনি প্রত্যেক বৎসর একবার উনি মহাসড়কে ভ্রমণে যেতেন। ঠিক সাংবাদিক নিয়ে একটা উনি মানে পিকনিকের মতো একটা ভ্রমণে যেতেন, ঘুরে এসে উনি কমিটমেন্ট করতেন। আমার কাছে হয়তো আপনাদের কাছে হয়তো অনেক পেপার আছে যে প্রত্যেক বৎসরের ডিসেম্বর মাস এটা টার্গেট থাকতো। আমরা দেখেছি 2020-এর ডিসেম্বর মাসে মহাসড়কের কাজ সম্পন্ন হবে, 21-এর ফেব্রুয়ারিতে সম্পন্ন হবে, 21-এর ডিসেম্বরে সম্পন্ন হবে। 5 বছরে উনি 10টা ডেট দিয়েছেন মহাসড়কের জন্য। লজিস্টিক পার্ক হবে সেটা নিয়ে উনি অনেকবার অ্যানাউন্স করেছিলেন যে লজিস্টিক পার্ক হবে একটা বলাকে। লজিস্টিক পার্ক হলে সাধারণত আমাদের এখানে ছেলেমেয়েরা বিভিন্ন কাজের সুযোগ পেত, বেকার যুবক যুবতীদের একটা কাজের সুযোগ হতো। কিন্তু উনি 5 বছরে টোটালি ব্যর্থ, উনি কিছু করতে পারেননি। তো উনিও আমরা দেখেছি বন্যার সময় উনি কি, অনেকের কাছে হয়তো ফটো আছে, সাধারণ মানুষও দেখছি আমরা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে এখনো সমালোচনা করেন যে উনি দোতলা উপর থেকে বসে বসে দেখছেন নিচে জল হয়েছে। তো ওনাদের যে কাজ যে করেছেন সেটা কিন্তু শিলচরবাসী ভুলেননি। শিলচরবাসী কিন্তু শিক্ষিত, শিলচরবাসী রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন না, কিন্তু ঠিক ভোট দানের সময় ওনারা ওনাদের যোগ্য জবাব কিন্তু ভোটের মাধ্যমে দেন। আর অপরাজিৎ চক্রবর্তী, দেখুন ওনার সম্বন্ধে আমি আলোচনা করতে চাই না। আমি জানি দীপায়ন চক্রবর্তী খুব ঘনিষ্ঠ লোক, অত এবার কি ওনাদের মধ্যে মিলিজুলি টিকিট চাইছেন বা কি ব্যাপার, এটা ওনাদের ব্যাপার। কিন্তু দেখা যাক, যাকে টিকিট দো ময়দানে আসবেন, ময়দানে নিশ্চয় লড়াই হবে। দর্শকরা এখানে অভিজিৎ পাল অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছেন। তো এখানে আমি অভিজিৎ পালকে একটা প্রশ্ন করতে চাইবো যে এই যে বিজেপির যে এই কংগ্রেসের তিনি বলছেন ঠিক আছে, কিন্তু কংগ্রেস তো সাধারণত সাংগঠনিকভাবে তেমন পরিশ্রম করে না, যেটা বিজেপি করে। তো শহরাঞ্চলে কংগ্রেসের তেমন কাজ তেমন চোখে পড়ছে না। আপনি ব্যক্তিগতভাবে কিছু কিছু জায়গায় যাচ্ছেন, কিছু কিছু জায়গায় আপনি জনসংযোগ তৈরি করছেন, এটা আমরা জানি। এটা দিয়ে কি আপনি পারবেন, যদি আপনি টিকিট পান, বিজেপিকে কি মোকাবিলা করতে পারবেন? দেখুন, সংগঠন কংগ্রেসেরও বর্তমানে আপনার যদি দেখেন যে প্রত্যেকটা বুথ সেন্টার আবার চেঞ্জ হয়েছে, ইলেকশন কমিশন চেঞ্জ করেছে, সেই অনুযায়ী কংগ্রেসেরও কিন্তু এখানে বুথ থেকে শুরু করে ওয়ার্ড কমিটি থেকে শুরু করে গঠিত হয়েছে। কংগ্রেসের সংগঠন শক্তিশালী, কিন্তু ব্যাপারটা হয়েছে যেহেতু কংগ্রেস সরকারে নেই, তো বিভিন্ন সময় কি হয়, কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ হয়। কংগ্রেস কর্মীদের উপর আপনারা দেখেছেন কিছুদিন আগে আমার এনএসইউর প্রাক্তন সভাপতি, ওকে রাত্রে বাড়িতে গিয়ে অ্যাটাক করা হয়েছে, রাত্রেবেলা প্রায় 12টার সময়। যে আগের দিন ও বুথ কমিটি মিটিং করেছে, ঠিক পরের দিনে ওর বাড়িতে অ্যাটাক করা হয়েছে। তো এইরকম বিভিন্ন সময় কংগ্রেস কর্মীরা যখন কাজে করে, সাংগঠনিক কাজ যখন করে, ওনারা যখন দেখে নেন যে ওনাদের পাওয়ার তল থেকে ধীরে ধীরে মাটি সরছে, সেই জায়গাতে দেখা যায় বিজেপির কর্মীরা গিয়ে আমাদের কর্মীদের উপর আক্রমণ চালায়। তো সেই আক্রমণের উপরও কংগ্রেসের কর্মীরা অনেক শক্তিশালী, অনেক মানে মানে মোরালি ওনারা অনেক স্ট্রং, যে কংগ্রেসের রক্ত স্বাধীনতা সংগ্রামীদের রক্ত, কংগ্রেসই এইসব ভয় করে না। তারপরও কংগ্রেস কর্মীরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন, সাংগঠনিকভাবে হচ্ছে, এবং বহুত সাধারণ মানুষ যারা আছেন, যারা হয় আজকে বিজেপির এগেনস্টে মুখ খুলছে না। আচ্ছা, তো আপনি 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 কি আপনি কি পদ্ধতিতে কাজ করছেন, এটা একটু জনগণ জানতে চাইছেন, যে আপনি তো অনেকদিন থেকেই আপনি ফিল্ডে আছেন। দেখুন, আমি সাধারণ করে একজন ছেলে, আমি কংগ্রেস রাজনীতিতে আজকে প্রায় 28 বছর ধরে আমি কংগ্রেস রাজনীতির সাথে যুক্ত। বিভিন্ন সময় বিভিন্ন দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব আমি পালন করার চেষ্টা করেছি। গত 3 বছর আমি জেলা কংগ্রেসের সভাপতি ছিলাম। আমি একটাই জানি যে জনসাধারণের পাশে দাঁড়াতে হবে। জনসাধারণ মানুষ একটা বিরোধী কণ্ঠ চায়, মানুষ বারবার সেই জায়গাতে কোনো না কোনো জায়গাতে যে বিরোধীর আওয়াজটা, সে আওয়াজটা মানুষে চায়। বিরোধীর পদক্ষেপ নিতে হবে। বিরোধীরা সরকারের যেগুলা ভুল নীতি, সরকার যেগুলা দুর্নীতি, সেগুলা দুর্নীতি নিয়ে কথা বলতে হবে। অনেক জায়গাতে সফল হয়েছি, অনেক জায়গাতে বিফলও হয়েছি, কিন্তু চেষ্টা করেছি যে শিলচর শহর তথা কাছাড় জেলার বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতির এগেনস্টে আমি রুখে দাঁড়িয়েছি। এবং মানুষ জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণ সেটাই চান। আমরা সবাই নিজে নিজে আজকের দিনে সবাই নিজ ক্ষমতাশালী, নিজেই রোজগার করে ভাত খায়, কিন্তু মানুষ চায়
যে সরকার যেগুলা দুর্নীতি করছেন, সরকার যেগুলা ভুল নীতি নিয়েছেন, সেটার বিপক্ষে একটা শক্তিশালী একটা মানে ভূমিকা নেওয়ার জন্য বিরোধীদের। তো সেই জায়গাতে অনেক অংশে দেখা যায়, ভারতবর্ষে অনেক জায়গাতে দেখা যায় যে বিরোধীরা ঠিক মানে বিরোধীর যে দায়িত্ব, সেই দায়িত্ব নিভাতে পারেননি। কারণ এইভাবে যে কোনো মানে আজকের যে হিটলার এই রাজ যে চলছে, সেটা কিন্তু ভারতবর্ষের মানুষ কোনোদিন আগে দেখেননি। অধিকার ছিল, ধর্ণা ধরার অধিকার ছিল। আমরা কিন্তু কারোর বাড়িতে কোনোদিন ইডি পাঠাইনি, পুলিশ পাঠাইনি, কোনো কর্মীদেরকে মারধর করা হয়নি। আমরা জানি গণতান্ত্রিক দেশ, যেভাবে সরকার পক্ষের মানে দায়িত্ব আছে, ঠিক সেইভাবে বিরোধীদেরও দায়িত্ব আছে। কিন্তু আজকের দিনে দেখবেন, আপনার এটা হয়তো মনে আছে, গত বছর গান্ধী মেলাতে আমি দুর্নীতি ধরেছিলাম। আমি যখন গান্ধীর মূর্তির পাদদেশে দাঁড়িয়ে আমি যখন শান্তিপূর্ণভাবে সেটা প্রতিবাদ করেছিলাম, শিলচরের বিধায়ক এসে বলছেন যে গুন্ডামি বরদাস্ত করা হবে না, বিজেপির কর্মীরা সেটা আক্রমণ করবে, সেইভাবে আমাকে হুমকি দেওয়া হয়েছিল, অন ক্যামেরাতে হুমকি দেওয়া হয়েছিল। তা আজকের দিনে যদি আপনি প্রতিবাদ করতে যান, সেই প্রতিবাদের উপর দেখবেন আপনি বিভিন্নভাবে হয়তো শক্তি প্রদর্শন করবে, নাহলে ইডি পাঠিয়ে দেওয়া হবে, নাহলে পুলিশ লেলিয়ে দেওয়া হবে। কিন্তু ভারতবর্ষের মানুষ কংগ্রেস ক্ষমতা থাকাকালীন কোনোদিন এইভাবে, বা অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখনও কিন্তু ভারতবর্ষের মানুষ সেইভাবে কোনোদিন দেখেননি যে গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হচ্ছে, আজকে যেভাবে একনায়কতন্ত্র চলছে, যেভাবে হিটলারের রাজ চলছে, সেটা আগে কোনোদিন ভারতবর্ষের মানুষ দেখেননি। দর্শকরা অভিজিৎ পাল কথাগুলো বলছেন, এবং তিনি যেটা বলতে চাইছেন যে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার একটা চক্রান্ত আমরা লক্ষ্য করছি, এবং তারা এটা বলছেন যে মানুষ এখন আস্তে আস্তে একটা প্রতিবাদ মুখর হচ্ছে, এবং এটাকে তিনি কংগ্রেস এর সঙ্গে থাকবে। কিন্তু একটা কথা আমি আপনাকে আবার জিজ্ঞেস করছি, সময় প্রায় আলোচনা শেষ প্রান্তে এসে গেছি, যে কংগ্রেস টিকিটের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদ? এখানে তমাল বণিকের নাম শোনা যাচ্ছে, যদিও তিনি দাবি করেন সরকারিভাবে। একটা মহল থেকে অতনু ভট্টাচার্যের নামও শোনা যাচ্ছে। তো এদের মাঝখানে আপনি কতটুকু আশাবাদী যে আপনি টিকিট পাবেন? জানি না কে কে দাবি করবেন, এবং আমার কাছে সেইভাবে কোনো তথ্য নেই। কিন্তু আপনার কাছে জানতে পারলাম যে আজকে যারা করবেন, আমারই দলের আরো দুজন তিনজন দাবি করছেন। তার মানে আপনি বলছেন যে আজকে এইভাবে একটা ক্ষেত্র তৈরি হয়েছে যে শিলচরে কেউ তো হারার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না নিশ্চয়, বা কেউ হারার জন্য টিকিটের দাবি করবে না নিশ্চয়। তমাল বণিক বা আপনি যাদের নাম বলছেন, আমি সবাইকে জানি না যে ওনারা খেলবেন বলে। তার মানে আজকে ওনারাও সেই ক্ষেত্রটা পেয়েছেন যে এখানে খেললে হতো জয়ী হওয়া যায়। এক্ষেত্রে আপনি বানিয়েছেন? না, আমি বানাইনি, দল বানিয়ে দিয়েছে। তো আচ্ছা, একটা প্রশ্ন, যেমন একটা হিসাব আমরা কষে কষে দেখেছি, সময় খুব কম, তবে ওই প্রশ্নটা করতেই হচ্ছে, যে শিলচরে এবার প্রায় 28% সংখ্যালঘু ভোট রয়েছে, যেটা আগে ছিল 15-16%, প্রায় 7% সংখ্যালঘু ভোট বেড়েছে। এবং যে হিন্দু ভোটটা আছে তার মধ্যে কংগ্রেস গত নির্বাচনে প্রায় 21,000 হিন্দু ভোট পেয়েছিল, পুরনো শিলচর যেটা আগের শিলচরটা ছিল। এই সমীকরণে দেখা যাচ্ছে যে খুব কঠিন লড়াই হবে বিজেপির সঙ্গে কংগ্রেসের। এবং সব হিসাব করেও আমরা দেখেছি যে বিজেপি হয়তো 15-16,000 ভোটে এগিয়ে রয়েছে, মানে এই মুহূর্তে আজকের যে পরিস্থিতি। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? তার মানে বিজেপিকে হারানো সম্ভব আপনি ভাবছেন? চয়নদা, আমি রাজনৈতিক দলের কোনো নেতা হওয়ার মতো যোগ্য হয়নি, আমি একজন কর্মী হিসাবে। কিন্তু আমার চিন্তাধারাটা একটু অন্যরকম। আমি কোনোদিনে, আমি যখন জেলা কংগ্রেস সভাপতিও ছিলাম বা যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, আমি কোনোদিনে এই বিভাজনের রাজনীতিতে আমি বিশ্বাসী নই। এই বিভাজন আমি কোনোদিন ভোটার লিস্ট থেকে কোনো হিসাব করার চিন্তাও করিনি। আজকে যখন আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক হয়েছি বা প্রত্যাশী হয়েছি, আমি এখনো কিন্তু সেটা হিসাব করিনি যে সংখ্যালঘু আর সংখ্যাগুরু সেটা বিজেপির কাজ। কারণ আমরা দেখেছি হিমাচল প্রদেশে যেখানে 96% হিন্দু ভোটার্স, এখানে আজকের দিনে কংগ্রেসের সরকার চলছে। কর্ণাটকে 83% হিন্দু ভোটার্স, সেখানে আজকে কংগ্রেস সরকার চলছে। এই ধরনের প্রথম কথা না যে সংখ্যাগুরুরা কংগ্রেস না, শুধু মুসলমান ভোটের উপরেই। সেটা ইউডিএফ চিন্তা করবে যে মুসলমান ভোট কত পার্সেন্ট আছে, আর বিজেপি চিন্তা করবে যে হিন্দু ভোট কত পার্সেন্ট আছে। আমাদের কাছে হিন্দু কত পার্সেন্ট, মানে মুসলিম কত পার্সেন্ট, সেই ভোটে হিসাব করে আমরা কোনোদিন রাজনীতি ময়দানে নামিনি। অত্যন্ত দক্ষতার সঙ্গে জবাবটা দিয়েছেন। আসলে ক্যামেরার সামনে এরকমই বলতে হয়, ঠিক আছে? মানলাম যে আপনারা কোনোদিন ধর্ম জাত বিচার করেননি, এটা মেনে নিলাম। আচ্ছা, তো শেষ প্রশ্ন এটা আপনাকে করছি, যে শিলচর শহরের কোন ইস্যুটাকে আপনি সামনে রাখবেন আপনার প্রচারে যদি আপনি টিকিট পান? দেখুন, শিলচর শহরকে যদি একটা, যেভাবে শিলচর শহরে আজকে একটা দমবন্ধ অবস্থায় শিলচর শহর আছে, সেই শিলচর শহরকে মানুষকে ফ্রি অক্সিজেন নেওয়ার মতো আগে ব্যবস্থা করতে হবে।
সেটার জন্য প্রয়োজন ট্রাফিক সমস্যার সমাধান, সেটার জন্য প্রয়োজন এটা প্ল্যান করে মাস্টার প্ল্যান বানিয়ে শিলচরকে ডেভেলপমেন্ট করা। আজকে শিলচর শহরের এখন পর্যন্ত কোনো ড্রেনের কাজ চলছে, কিন্তু কোনো মাস্টার ড্রেনের কোনো লিঙ্ক নেই। আজকের দিন পর্যন্ত সিঙ্গির খালে কাজ শুরু হয়নি, রাঙ্গের খালে কাজ অর্ধ সমাপ্ত। আজকে সামান্য এক ঘন্টা বৃষ্টিপাতের ফলে মানুষের ঘরে জল ঢুকে যায়। আজকে 6 মাস মানুষ একটা আতঙ্কে বসবাস করেন, বৃষ্টি দেখলেই একটা আতঙ্ক হয়ে যায় যে ঘরে কোন সময় জল ঢুকবে। সেটা হচ্ছে একটা মানুষ মানে নিজের বাড়ি ঘর রেখে নিজের, না না আমি সেটাই বলছি। প্রথম কথা হচ্ছে শিলচরকে এটা ভালোভাবে একটা মাস্টার প্ল্যান করতে হবে। শিলচরের রাস্তাঘাট গুলা সেই মানে 40 বছর আগের যে রাস্তাঘাটের যে না, সন্তোষ মধ্যে মাস্টার প্ল্যান করেননি, সন্তোষ মধ্যে মাস্টার ড্রেনেজের জন্য আমি মাস্টার প্ল্যান বলছি। শিলচর শহরকে উন্নয়ন করতে গেলে এটা মাস্টার প্ল্যানের প্রয়োজন। নাম্বার 2, আজকে যে ফ্লাইওভার নিয়ে তো বিতর্ক চলছে, আমি আপনাকে বলছি যে ফ্লাইওভারটা একটা মহাদাপ্পা। আজকে একটা মহাদাপ্পা দেওয়া হয়েছে ফ্লাইওভার নিয়ে। আজকে আমরা দেখেছিলাম গত বছর শিলচরের বিধায়ক, শিলচরের এসপি, শিলচরের ডিসি এই ইন্টেন্সিভ ট্রাফিক কেয়ার ইয়ের জন্য ওনারা শিলান্যাস করেছিলেন যে সিগন্যালের ইয়ে হবে, কিন্তু আজকে 1 বছর যাওয়ার পরও সেটার আজকের দিনে কোনো সিগন্যালে একটা পোস্ট হয়নি। তো ব্যাপারটা হচ্ছে ট্রাফিক সমস্যার সমাধান। আমি কথা হচ্ছে শিলচর উন্নয়ন করতে গেলে মাস্টার প্ল্যান করতে হবে, মাস্টার প্ল্যান অনুযায়ী রাস্তাঘাটের ট্রাফিক সমস্যার সমাধান করতে হবে, গাড়ি ঘোড়া একটা শৃঙ্খলা করে দিতে হবে। শিলচর শহরে সেকেন্ড মানে আপনার সিটি ইয়ের মধ্যে, আসামের মধ্যে, যেখানে গাড়িগুলার যদি সেল আপনি যদি দেখেন, সেলের যদি আপনি ইয়ে দেখেন, তাহলে দেখবেন যে আজকে মারুতি কোম্পানি সেকেন্ড সেল হয় নর্থ ইস্টের মধ্যে আমার শিলচরে। তো এই হারে গাড়ি ঘোড়া বাড়ছে, এই হারে আপনার এই যে টুকটুকি অটো এইভাবে বাড়ছে, যেটার জন্য শিলচরে একটা প্ল্যান কাজ করার প্রয়োজন। শিলচরের উন্নয়নের চিন্তাধারা করে কাজ করার জন্য, ঠিকাদারের জন্য উন্নয়ন না, উন্নয়নের জন্য ঠিকাদারি হোক, সেটা নিয়ে আগ বাড়তে হবে। যে শিলচরের ট্রাফিক সমস্যার সমাধান করা 1 নম্বর জরুরি। আমার মুখ্য ইয়ে থাকবে যে ট্রাফিক সমস্যার সমাধানটা হতে হবে। শিলচরের অফিস আদালত মল সেইগুলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন নির্বাচন করাতে হবে, যেটা আজকে গত 10 বছর ধরে শিলচরে মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়নি। মিউনিসিপ্যালিটির যদি আজকে যে পৌর নির্বাচিত যদি এটা বোর্ড থাকে কর্পোরেশনের, তাদেরও অনেকগুলো দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেগুলো দায়িত্ব সেগুলো মিউনিসিপ্যালিটি কর্পোরেশন করতে পারবে। প্ল্যান করে সেটাকে ফ্লাইওভারের প্রয়োজন, প্ল্যান করে সেটা আপনার ড্রেনেজের প্রয়োজন, প্ল্যান করে রাস্তাঘাটগুলো বড় করার প্রয়োজন, এবং কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান আছে যেগুলাকে মানে টাউনটাকে এক্সপান্ড করতে হবে। যেটা আপনি দেখবেন আজকে দিল্লিতে দেখবেন গ্রেটার নয়ডা, আজকে গুয়াহাটিতে দেখবেন আপনি যে আপনার ইয়ের দিকে আমিনগাঁও দিকে গুয়াহাটি শহরটাকে বড় করা হচ্ছে। ঠিক সেইভাবে শিলচরটাকেও আজকে বৃহত্তর শিলচর যে কর্পোরেশন এরিয়া হয়েছে, রামনগর এলাকা, মেহেরপুর এলাকা, রংপুর এরিয়াতে, সেই দিকে আপনার শহরের যেগুলা বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বাইরে নিতে হবে। তখন শিলচর শহরের যানজট সমস্যার সমাধান হবে। সেটাই থাকবে আমার মানে মুখ্য ইয়ে। তারপর থাকবে যে 3য় শ্রেণী এবং 4র্থ শ্রেণীর যে চাকরি, সেই চাকরির ক্ষেত্রে যেটা কংগ্রেস আমলে এটা অঘোষিত একটা সিস্টেম ছিল যে 3rd গ্রেড এবং 4th গ্রেডের চাকরিটা এই জেলার ছেলে মানে যুবক যুবতীদের দেখি যে লাস্ট 5 ইয়ার্সে যেগুলা চাকরি হয়েছে, যেটা হেমন্ত বিশ্ব শর্মাজি বারবার উনি ইয়ে করে দেন যে 1 লাখ চাকরি দিয়েছেন এডিআর এর মাধ্যমে, বিভিন্ন ইয়ের মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু সেই চাকরিতে আপনি দেখবেন বরাক উপত্যকা থেকে 2% ছেলেমেয়েরা চাকরি পায়নি। আমরা দেখি সাধারণত পিয়ন আজকে কোথা থেকে এসছে বলে তিনসুকিয়া থেকে এসছে, আমরা তিনসুকিয়াকে সেই আমরা ইয়েতে যাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে আমাদের এখানে ছেলেমেয়েরা কোথায় যাবে। তো সেই জায়গাতে 3rd গ্রেড এবং 4th গ্রেডের চাকরিটা জেলার ছেলে মেয়েদেরকে অগ্রাহ্য দিতে হবে। সেগুলোই থাকবে আমার মেইন মানে মানে যদি আমি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে সেটা নিয়ে আমরা অগ্রসর হব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অত্যন্ত সুন্দরভাবে আপনার বক্তব্য উপস্থাপন করেছেন। দর্শকরা, গণতন্ত্রের বিরোধী পক্ষ শক্তিশালী থাকতে হয় এবং শিলচর শহরে আক্ষরিক অর্থে অভিজিৎ পাল একটা বিরোধী মুখ হয়ে উঠেছেন। তো আমরা এটাই চাইবো, আমরা যারা সাংবাদিকতা করি আমরা চাইবো যে শাসক দল বিরোধী দল কট্টর মোকাবিলা হোক, এটাই চাইবো। অভিজিৎ পালের জন্য অনেক শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।